কৃষ্ণনগর নামে একটি গ্রামে বাস করত গৌরী। সে তার মেয়েকে নিয়ে থাকতো। তার মেয়ে ছিল অনেক ছোট। গৌরীর একটি ছোট জমি ছিল। গৌরী সেখানে চাষাবাদ করত। গৌরীর স্বামী অনেক অসুস্থ ছিল, তাই সব কাজ গৌরী একাই করত। একদিন গৌরী তার জমিতে গেল। এবার প্রথম ধান চাষ করলাম, কিন্তু জমিতে তো কোনো পানি দেখছি না। মোড়ল মশাইয়ের বাড়িতে যাই, জমিতে পানি দেওয়ার কথাটা বলে আসি। মোড়ল কাকু, ও মোড়ল কাকু। কি রে, এত সকাল সকাল ডাকছিস কেন? কি হয়েছে বল। কাকু, আমার জমিটাতে যে কিছু পানি লাগতো, পানি না পেয়ে জমির মাটি যে ফাটল ধরেছে। হ্যাঁ, পানি তো দেবো, কিন্তু টাকা পয়সা কিছু এনেছিস কি, নাকি খালি হাতেই চলে এসেছিস? আপনি জমিতে পানির ব্যবস্থা করুন, পানি দেওয়া শেষ হলেই আমি টাকা দিয়ে যাব। না না, টাকা না পেলে আমি কোনো কাজই শুরু করতে পারবো না। টাকা নিয়ে আয়, তবেই পানি পাবি। এ কথা শুনে গৌরী তার বাড়িতে গেল আর টাকা এনে মোড়লকে দিয়ে দিল। এরপর মোড়ল গৌরীর জমিতে পানি দেওয়ার কথা বলল, আর গৌরী বাড়িতে চলে এলো। মা, ও মা, কোথায় গিয়েছিলে তুমি? আমি তো জমি দেখতে গিয়েছিলাম মা। কেন, কি হয়েছে? আমার যে অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য রান্না করছি। এরপর গৌরী তার মেয়ের জন্য খাবার রান্না করলো। তারপর তারা সবাই একসাথে খাবার খেলো। গৌরীর বাড়ির পাশে একটি ছোট খাবারের দোকান ছিল। সেখানে গৌরী খাবার বিক্রি করত। একদিন সকালবেলা দিদি, আরে ও দিদি, আমাকে ডালপুরি দাও তো। হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি। এভাবে তাদের কোনো রকমে দিন চলে যেত। কিন্তু একদিন মোড়ল বলতে লাগলো, গৌরী যে জমিতে খাবারের দোকান দিয়েছে, সে জমি তো আমার। না না, আমি গৌরীকে আমার জমিতে আর থাকতে দেব না। আর যদি সেখানেই থাকতে হয়, তাহলে আমায় খাজনা দিতে হবে। এসব বলে মোড়ল গৌরীর খাবারের দোকানে গেল আর গৌরীকে বলতে লাগলো, শোন, তোকে এতদিন আমি কিছুই বলিনি, কিন্তু এখন তোকে এখানে থাকতে হলে আমাকে খাজনা দিতে হবে। কিন্তু মোড়ল কাকা, আমি যে কটা টাকা পাই সেটা দিয়ে আমার সংসার চালানো খুব কষ্ট হয়ে পড়ে। আপনাকে খাজনা দেব কি করে? না না, আমি এত কথা শুনতে চাই না। খাজনা দিতে না পারলে এখান থেকে দোকান উঠিয়ে নিয়ে যা। এসব কথা শুনে গৌরীর আর কিছুই করার থাকে না। গৌরী সেখান থেকে দোকান উঠিয়ে নেয় আর উদাস হয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? আমার যে সব শেষ হয়ে গেল মা, এখন আমি কি করব? ভগবান যে কোনো পথই খোলা রাখলো না। তুমি কোনো চিন্তা করো না মা, ভগবানের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। একদিন দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ রে মা, তোর কথাই যেন ভগবান শোনে। একটু জমিতে যাই, গিয়ে দেখি কি অবস্থা। এরপর গৌরী তার জমিতে যায়। আর গিয়ে দেখে সব গাছ নষ্ট হয়েছে, কারণ জমিতে কোনো পানি ছিল না আর কোনো সার না দেওয়ার কারণে এমনটা হয়েছে। হায় হায়, এ আমার কি ক্ষতি হয়ে গেল! মোড়ল তাহলে আমার টাকাগুলো নিয়েছে, জমিতে যে কোনো পানিই দেয়নি। হে ভগবান, তুমি তার বিচার করো। এসব বলে গৌরী কান্না করতে থাকে। তখনই তাদের দেবদূত সেখানে হাজির হয় আর গৌরীকে বলতে থাকে,
মা, তুই এভাবে কান্না করিস না। তোর কষ্ট সইতে না পেরে আমি যে তোর কাছে চলে এসেছি। এবার কান্না বন্ধ কর। মা, তুমি এসেছো মা? হ্যাঁ মা, তোর কান্না যে আমি আর সইতে পারলাম না, তাই তো চলে এলাম। এখন তোর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এরপর সে দেবদূত গৌরীর পুরো জমিতে তরমুজের চাষ করে দেয়। সেই তরমুজগুলো দেখতে ছিল লাল রঙের। এরকম লাল তরমুজ গৌরী এই প্রথমবার দেখেছিল। এসব দেখে গৌরী অবাক হয়ে গেল। তরমুজ? হ্যাঁ, এগুলো হলো লাল তরমুজ। এগুলো খেতে অনেক সুস্বাদু। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আর এই তরমুজ কখনো শেষ হবে না। আমি এবার যাই রে মা, তুই ভালো থাকিস। এ কথা বলে দেবদূত সেখান থেকে চলে গেল। অন্যদিকে দেবদূত মোড়লের কিছু জমির ফসল নষ্ট করে দিল, যেন মোড়ল তার ভুলগুলো বুঝতে পারে। আমার জমির একই অবস্থা। অন্যের ক্ষতি করতে গিয়ে আমার যে নিজেরই ক্ষতি হয়ে গেল। না না, এ কাজ আর কখনো করা যাবে না। অন্যদিকে গৌরী লাল তরমুজের দোকান দিয়ে দিল, আর সেগুলো তরমুজ বিক্রি করতে লাগলো। আর সে লাল তরমুজ সবাই কিনতে লাগলো, আর সেগুলো বিক্রি করে গৌরী তার স্বামীর চিকিৎসা করালো। আস্তে আস্তে গৌরী ধনী হতে লাগলো। গৌরীর লাল তরমুজের কথা সবখানে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে সবাই এসে লাল তরমুজ কিনতো। আর একদিন গৌরী তার মেয়েকে বলতে লাগলো। তুই সেদিন ঠিক কথাই বলেছিলি মা, ভগবানের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। আর দেখ, সব ঠিক হয়েও গেছে। এখন এখন আর আমাদের কোনো অভাব নেই। দেখেছো মা, ভগবান চাইলে সব কিছুই করতে পারে। এরপর থেকে গৌরী লাল তরমুজের মাধ্যমে তার নতুন এক জীবন ফিরে পেল। আর সে তার শহর থেকে অনেকটা দূরেই রামনগর গ্রামের অবস্থান। শহরের যান্ত্রিকতা থেকে বেশ মুক্ত বলাই চলে। শহর থেকে সে গ্রামে যাওয়ার একটি রাস্তা, আর তা নদী পার হয়ে যেতে হয়। সেখানেই একটা চাকরি হয়েছে অবিনাশের। আসবো? কি বলছো বাবা? এসো এসো। অবিনাশের বাবা বিছানাতেই বসলেন। ওনাকে আজ কেমন যেন অন্যরকম লাগছে। কি হয়েছে বাবা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? এই চাকরিটা তুই ছেড়ে দে বাবা। অন্য হাজার হাজার চাকরি আছে। আজ না হয় কাল একটা হবেই। এসব পুলিশের চাকরি করতে হবে না তোর। কেমন কথা বলো বাবা? একবার গিয়ে দেখি, সুবিধের মনে না হলে অবশ্যই ছেড়ে দেব। অবিনাশ নিজের চাকরিটা বাঁচানোর জন্য রামনগর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর কয়েক ঘন্টা ট্রেনে কাটিয়ে এখন অবিনাশ হাঁটতে হাঁটতে সে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে নৌকার জন্য। আর তখনই কোথায় যাবেন বাবু? কে? কে? কে এই অন্ধকারে? কে? অবিনাশ দেখতে পায় নিভু নিভু একটি হারিকেন হাতে এক বৃদ্ধা এদিকেই আসছে। শেষ নৌকো যে ও পারে চলে গেছে বাবু, এখন আর নৌকো পাবেন নে। তুমি তুমি কে বুড়িমা? এই রাতের বেলা এখানে কি করো? আর শেষ নৌকো মানে? আমি এই নদীর পাড়েই থাকি বাবু। সন্ধ্যের পর কোনো নৌকো থাকে নে। আপনি যেখান থেকে এসেছেন ফিরে যান বাবু, ফিরে যান। আমি তো কিছুই বুঝতে পারছি না।
নৌকো নেই, আবার চোখের সামনে অনেক নৌকো। বুড়িমা, তুমি ঠিক আছো তো? ওই দেখো, একটা নৌকো আসছে। এখন আপনি যা নৌকো দেখবেন সেগুলো নৌকো নয়, চোখের ভুল। আপনি স্টেশনে ফিরে যান বাবু, এখানে একটুও দেরি করবেন না। অবিনাশ বৃদ্ধার কথায় কর্ণপাত না করে সামনে এগোতে থাকে, আর পিছন থেকে বৃথা চিৎকার করতে থাকে। যাবেন নে বাবু, যাবেন নে। সাত পাঁচ না ভেবেই নদীর দিকে এগুতে থাকে অবিনাশ। ঠিক এমন সময়ই নদীর পানিতে কিসের যেন একটা শব্দ কানে আসে অবিনাশের। ছোট্ট একটা ডিঙ্গির নৌকা হারিকেনের এক চিলতে আলোতে মাঝে বসে গুনগুন করে কে যেন গান গেয়েই চলছে। মনের মাঝে জমেছে কেমন বেদনার পাহাড়, তবুও বাইছি জীবন নৌকা, মনটা করেছিল হার। ওই তো, ওই তো একটা নৌকো আসছে। নৌকাটা যত সামনে আসতে লাগলো অভিনাশ ততই অবাক হচ্ছে। নৌকাটায় কোনো চালক নেই, চালকবিহীন ভাবেই নৌকাটা এগিয়ে আসছে। একটু চোখের দেখার মতো হতেই অভিনাশ দেখলো মাঝের আসনে বসে আছে মাঝ বয়সী এক স্ত্রীলোক। কে? কে গান গায়? আমি বাবু, আপনি ওই রামনগরেই যাবেন তো নাকি? আসুন, উঠে আসুন। আমি যে রামনগরে যাব, তুমি কিভাবে জানলে? সে কি কথা, আমি সব জানি গো বাবু, সব জানি। অবিনাশ তখন কিছু না ভেবে নৌকায় উঠে বসে, আর মাঝে বউ নৌকা চালানো শুরু করে। এই গ্রামটাও উন্নত হয়ে গেল, মেয়ে বউরাও আজকাল নৌকা চালাচ্ছে। সবই নিয়তি বাবু, আমার একটা কাজ বাকি রয়েছে, সেটা হয়ে গেলেই দাঁড় বাইব না। কাজ বাকি? কিসের কাজ? ওসব আপনি বুঝবেন না বাবু, এ যে মায়া। আচ্ছা, আমায় একটা কথা বলবে? এই নদীর নাম মরা নদী কেন? এত জীবন্ত একটা নদীকে সবাই মরা নদী নামেই চেনে, শুনে অবাক হলাম। এ যে মায়া নদী, মায়াতে ভাসে কম, ডোবে বেশি গো বাবু। তার মানে? তোমার কথা তো কিছুই বুঝতে পারলাম না। সে অনেক কথা বাবু, আপনি যেখানে যাচ্ছেন সেই রামনগরেই এক মাঝি ছিল। সে মাঝি অনেক অসুস্থ ছিল, তাই সে মাঝির বউ নৌকা বাইতো। খুব ভগবান ভীরু মেয়ে ছিল বাবু, আমার জন্মে অমন ধার্মিক মেয়ে আমি দেখিনি। হঠাৎ এক সন্ধ্যায় সে মাঝি বউকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন এক অবাক ঘটনা ঘটলো। অবাক ঘটনা? কি ঘটনা মাঝি বউ? এই যে ভরা নদীটা দেখছেন বাবু, এই ভরা নদীটাই হঠাৎ জল শূন্য হয়ে গেল, একদম বালু চিকচিক করছিল। কি বলো এসব? ভরা নদী আবার শুকোয় নাকি? হ্যাঁ বাবু, ভগবানের দিব্যি। নদী শুকিয়ে যাওয়ার পর হঠাৎই সবার নজর পড়ল একটা মৃতদেহের দিকে। দেহ থেকে যেন আলো ঠিকরে পড়ছে চতুর্দিকে। লাশ? লাশটা মাঝি বউয়ের। কে যেন শরীরের চাহিদা মিটিয়ে শরীরে বড় একটা পাথর বেঁধে নদীতে ফেলে দেয়। কিন্তু ভগবান সতীর লাশ পানির নিচে রাখবেন কিভাবে? তাই হয়তো নদীকে জল শূন্য করে দেয়। কি ভুতুড়ে গল্প বলছো মাঝি বউ? যাক, তোমার সাথে দেখা না হলে জানতেই পারতাম না মানুষ এত সুন্দর করে ভুতুড়ে গল্প বলে। বিশ্বাস হচ্ছে এখন? এই নদীও
জল শূন্য হয়। এতক্ষণ মাঝের জায়গায় যে মাঝি বউ বসেছিল সেখানেই বসে আছে 20 বা 21 বছরের নক্ষত্রের মতো আলোকিত এক মেয়ে। কে 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 তুমি? কে ওখানে? আমি সেই মাঝি বউ, যার কথা এতক্ষণ তুই বিশ্বাস করছিলি না। নৌকা থেকে নামার জন্য অভিনাশ প্রাণপণ চেষ্টা করছে। চারিদিকে বাঁচবার আশায় তাকেও কোনোখানে কাউকেই নজরে আসছে না। চারিদিক জুড়ে শুধু বালি আর ধুধু বালি। আমি এত বছর থেকে তোর জন্যই অপেক্ষা করছিলাম। আজ সেই অপেক্ষার পালা পূর্ণ হলো। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার অপেক্ষা কেন করছো শুনি? তুই সেই পুরনো বাড়িতেই উঠতে যাচ্ছিস, যেখানে ফণি ছিল। ফণি? কে ফণি? আমি এই নামের কাউকে চিনি না। আমাকে যে হত্যা করেছে, যার জন্য এখনো আমি অতৃপ্ত হয়ে এই নদীতে ঘুরছি। সেসব আমি কিছু জানি না। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি ফিরে যাব। ছেড়ে দাও আমাকে। ভয় পাচ্ছিস কেন রে অভিনাশ? শোন, তোর কোনো ক্ষতি করব না। কয়েকটা কথা বলার জন্যই এত বছরের অপেক্ষা। কিন্তু সারা পৃথিবীতে এত মানুষ থাকতে আমাকেই কেন তোমার কথা বলতে হবে? ভয় পাস নে, আমার কথা শোন। আমি আমার মৃত্যুর বিচার এখনো পাইনি। গ্রামের ব্রাহ্মণের ছেলে ছিল ফণি। কেউ জানে না ফণি আমাকে নির্মমভাবে খুন করেছিল। ব্রাহ্মণ সব জানে। তুই ওই গ্রামের নতুন পুলিশ অফিসার। একমাত্র তুই পারবি আমার হত্যার বিচার করতে। তুমি কিভাবে জানো আমি 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 ওই গ্রামের নতুন পুলিশ অফিসার? সব জানি, মনে রাখবি। আমার যে হাল হয়েছিল এমন যেন কারো না হয়। তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভগবান তোর পাশে থাকবে, কিন্তু এক বিন্দুও আপোস করবি না। মনে রাখবি, আমার এই কথাটা যতদিন তুই পালন করবি ততদিন এই নদী শুকাবে না। কেউ হঠাৎ জলে ডুবেও মরবে না। মনে রাখিস, নইলে তোকে সহ সকলকে ডুবিয়ে দিব মুহূর্তেই। হঠাৎ ওই শুকনো নদী আবার জলে ভরে উঠল, আর মাঝি বউ অদৃশ্য হয়ে গেল। মাঝি ছাড়াই নৌকা ভেসে ভেসে পাড়ে পৌঁছে দিল অভিনাশকে। তখন মধ্যরাত। নৌকা থেকে নেমে একবার পেছনে ফিরে তাকিয়ে দেখবার চেষ্টা করলো অভিনাশ। সাহস হলো না তার। নিজের শরীরে চিমটি কেটে পলক করে দেখছে রূপনগর নামে একটি গ্রামে মোহন ও তার স্ত্রী বাস করত। মোহনের একটি জমি ও একটি পুকুর ছিল। সে পুকুরে মোহন মাছ চাষ করত। সেই মাছ বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো। হ্যাঁ গো, আমি পুকুর থেকে থালা বাসনগুলো ধুয়ে আনছি, আবার রান্না করতে হবে। ঠিক আছে, যাও তবে। এরপর মোহনের স্ত্রী পুকুর পাড়ে গেল আর থালা বাসন ধুয়ে বাড়িতে এলো। হ্যাঁ গো, পুকুরের মাছগুলো বেশ বড় হয়েছে। এবার মাছগুলো তুলে বাজারে বিক্রি করো, আবার পুকুরে কিছু ইলিশ মাছ ছেড়ে দিও। তুমি একদম ঠিক কথাই বলেছো। ইলিশ মাছ ছাড়লে ভালোই হবে। যাই, জালটা নিয়ে পুকুরে যাই। বাবা, মাছগুলো বেশ বড়ই হয়েছে। ভালো দামে বিক্রি করতে পারবো দেখছি। আজ তো অনেক টাকার মালিক হব আমি। হা 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 হা।
আর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করলো। টাটকা মাছ দেখে সবাই মাছ কিনলো। আস্তে আস্তে সবগুলো মাছ বিক্রি হয়ে গেল। তারপর মোহন টাকা নিয়ে বাড়িতে চলে এলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি দেখে যাও। আরে কি হলো গো, এভাবে ডাকছো কেন? কি হয়েছে শুনি? আরে এই দেখো কতগুলো টাকা, এবার মাছ বিক্রি করে ভালোই টাকা পেলাম। তা তো ভালোই হলো। তবে এবার যে পুকুরে ইলিশ মাছ ছাড়ার কথা বললাম, সেটার কি করলে শুনি? মাছ কি ছাড়বে না? আরে কি বলো, মাছ কেন ছাড়বো না? কাল সকালেই পুকুরে ইলিশের পোনা ছেড়ে দিয়ে আসবো। এরপর দেখবে কতগুলো মাছ হয়। আমরা তো ধনী হয়ে যাব গিন্নি। হ্যাঁ গো, সেটা পরে দেখা যাবে। এখন এসো তো, খাবার দিচ্ছি, খেয়ে নাও। এরপর মোহনের স্ত্রী মোহনকে খাবার দিয়ে দেয়, আর মোহন খাবার খেয়ে নেয়। পরদিন সকালে আর সেখানে ইলিশের পোনা ছেড়ে দেয়, আর বাড়িতে চলে আসে। আর এভাবেই অনেক দিন কেটে যায়। আরে আমি বরং এখানে আমার কাপড়গুলো ধুয়ে নেই। ওই অত দূরে পুকুরটাতে আর যেতে ইচ্ছে করছে না। এই বয়সে আর হাঁটতেও পারি না। সেই বুড়ি মোহনের পুকুর পাড়ে আসে, আর সেখান থেকে কাপড়গুলো ধুয়ে বাড়িতে চলে যায়। এভাবে প্রতিদিন সেই বুড়ি পুকুর পাড়ে কাপড় ধুতে আসতো। আর একদিন মোহন সেই বুড়িকে দেখে ফেলে। আরে আরে, এই বুড়িমা, আপনি কি করছেন এখানে? হ্যাঁ, তেমন কিছু না রে বাবা, শুধু এই কাপড়গুলোই ধুচ্ছিলাম। কি বলছেন আপনি এগুলো? আমার পুকুরে ধুয়েছেন? সর্বনাশ হয়ে গেছে। আমার মাছগুলো বুঝি মরে গেল। তাড়াতাড়ি এখান থেকে চলে যান, চলে যান বলছি। আর কখনো আমার পুকুরে এসব নিয়ে আসবেন না। এসব তুমি কি বলছো বাবা? আমি তো শুধু আমার কাপড়গুলোই ধুয়েছিলাম। না, আপনি এ কাজ একদম ঠিক করেননি। আপনি আর কোনো দিন এখানে আসবেন না। মোহন এভাবে সেই বুড়ি মহিলাটিকে অপমান করে। এসব শুনে বুড়িটি অনেক কষ্ট পায়, আর বলে, তোমার কখনোই ভালো হবে না। আর এই পুকুরের মাছ মারা যাবে। কখনোই এই পুকুরের মাছ তুমি বিক্রি করতে পারবে না। আজ থেকে এটা একটি অভিশপ্ত পুকুর। আরে যান তো যান এখান থেকে। আপনার এসব কথাতে আমার কোনো কিছুই হবে না। আর মোহনও বাড়িতে চলে আসে। আর মোহন তার বউকে সব কথা বলে দেয়। কি সব বলছো তুমি? ওই বুড়ি তো আমাদের অভিশাপ দিয়ে গেছে। এবার কি হবে? তুমি কোনো চিন্তা করো না, ওই বুড়ির কথায় কিছু হবে না। আমাদের পুকুরের মাছ একদম ঠিকঠাক থাকবে। তাই যেন হয়। তারপর তারা ঘরে চলে যায়। আর পরদিন সকালবেলা মোহন মাছের খাবার নিয়ে পুকুরে যায়। আর পুকুরে গিয়ে সে থমকে দাঁড়ায়। হায় হায়, এ কি সর্বনাশ! আমার পুকুরের যে সব মাছ মরে গেছে। বুড়ির অভিশাপ যে সত্যি সত্যি লাগলো। এবার কি হবে? যাই যাই, গিন্নিকে গিয়ে বলে আসি। গিন্নি, ও গিন্নি, বাহিরে আসো। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আরে কি হলো? এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলবে তো? এরপর মোহন তার স্ত্রীকে নিয়ে পুকুরে আসে। আর তারা পুকুরের মাছ দেখে বলে, কি গো, এসব কি হয়েছে? পুকুরের সব ইলিশ তো মরে গেছে। হায় হায় ভগবান, এবার কি হবে আমাদের? সবই বুড়িমার কথায় হয়েছে গো। অভিশাপ যে সত্যি সত্যি লেগে গেছে। তুমি যেভাবেই পারো
ওই বুড়িমাকে খুঁজে নিয়ে এসো, না হলে আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাবো না, আর এই পুকুরেও মাছ চাষ করা যাবে না। এরপর মোহন সেই বুড়িকে খুঁজতে বের হয়। আর খুঁজতে খুঁজতে সে একটি কুঠির দেখতে পায়, আর সেখানেই বুড়িটি ছিল। মোহন বুড়িটিকে দেখতে পায়। বুড়িমা, আমায় ক্ষমা করে দেবেন, আমার যে অনেক বড় ভুল হয়েছে। আপনার সাথে ওরকম কাজ করা আমার একদম উচিত হয়নি। এভাবে কান্না করিস না, ভালো করে বল কি হয়েছে। এরপর মোহন আগের ঘটে যাওয়া ঘটনা সব বলে দেয়। এসব শুনে বুড়িটি বলল, যা, বাড়িতে চলে যা, গিয়ে দেখ সব কিছু ঠিক হয়ে গেছে, কারণ তুই তোর ভুলগুলো বুঝতে পেরেছিস, তাই অভিশপ্ত পুকুর ঠিক হয়ে গেছে। আপনি সত্যি বলছেন তো বুড়িমা? হ্যাঁ রে, সত্যি বলছি, যা এবার। এরপর মোহন সে পুকুর পাড়ে চলে এলো। মোহনকে দেখে মোহনের স্ত্রী বলল, আরে দেখো, পুকুর যে একদম ঠিক হয়ে গেছে, মাছগুলোও ঠিক আছে। হ্যাঁ গো, বুড়িমা যে তার অভিশাপ তুলে নিয়েছেন। আমি আর কখনোই কারো সাথে এরকম আচরণ করব না। মোহন তার ভুলগুলো বুঝতে পারে। আর এরপর থেকে তারা সেই পুকুরে ইলিশ চাষ করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।